আমি শঙ্করকে দিয়ে শুরু করবো। শঙ্কর, এই যে আপকি বার 400 পারের স্লোগান, কোথাও এই আধিপত্যবাদকে খর্ব করে দিল ভারতের জনগণ, সেই জায়গা থেকে যেমন আসছে বিজেপির উপরও দায়িত্ব আসছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা যদি দেখি তাহলে বিভিন্ন পুরসভা এলাকায় হ্যাঁ বিজেপি ভালো ফল করেছে, কিন্তু ধরে রাখাটাও তো অনেক বড় ব্যাপার। আমার মনে হয় আলোচনা করবার সময় যেরকম একটা দৃষ্টিভঙ্গিতে, একটা গ্লাসে যদি অর্ধেক জল থাকে, কেউ বলতেই পারে অর্ধেক জল, আবার কেউ বলতে পারে অর্ধেক ফাঁকা আছে। দেখুন, আপনারা আলোচনা করলেন 400 পার ইত্যাদি ইত্যাদি। প্রথমে বলা হয়েছিল এই 400 পার কেন, সংবিধান বদলে দেবে, সংরক্ষণ বাতিল হয়ে যাবে। এমনকি ইন্ডি জোটের পক্ষ থেকে এটাও বলা হয়েছিল যে এক্সিট পোলে পর্যন্ত অংশগ্রহণ করা হবে না, এবং অ্যানাউন্সমেন্ট হয়েছিল, বলা হয়েছিল ইভিএম বদলে দেওয়া হবে। কিন্তু তারপরে সবটাই হয়েছে, এবং হওয়ার পরে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত এটা প্রতিষ্ঠা হয়েছে যে তথাকথিত কেন্দ্রের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তার কোনোটাই কিন্তু ভোটের পরে, ভোটের আগে, বিশেষ করে নির্বাচনের ফলাফল ঘোষণার আগে যা যা বলা হয়েছিল তাকে জাস্টিফাই করে না। দ্বিতীয়ত, এখানে দুজন বিদগ্ধ মানুষ রয়েছেন রাজনীতির উপরে দাঁড়িয়ে, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি শুধু বলি যে থার্ড টাইম কনজিকিউটিভ একজন প্রধানমন্ত্রী হচ্ছে। 282 বা 88 ছিল 2014-তে, 303 জওহরলাল নেহরু হয়েছিলেন না, ইয়েস জওহরলাল নেহরু হয়েছিলেন। তারপরে আমি বলছি জওহরলাল নেহরু থার্ড টাইম কনজিকিউটিভ প্রধানমন্ত্রী। আমি 1 মিনিট বলছি, 3 বারই কিন্তু নিজের জোরেই হয়েছেন, মানে অর্থাৎ কংগ্রেস পার্টির জোরেই হয়েছে। আমি না, বুঝতে হবে ভারতীয় জনতা পার্টি তার রাইজটা কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকে নয়, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিক জাতীয়তাবাদ, স্বাধীনতা, তার কারণে জওহরলাল নেহরু। কিন্তু ভারতীয় জনতা পার্টি তা উদীয়মান শক্তি হিসাবে 282, 303 এবং 240, এটাকেও কিন্তু আপনাদের এনডোর্স করতে হবে। সারা ইন্ডিজোট মিলে 227 পেল, এবং ভারতীয় জনতা পার্টি 240 পেল। আপনারা যখন সবটাই সমালোচনার দৃষ্টিভঙ্গিতে দেখছেন বলে আমি এই কথাটা বললাম। আপনি একটি কথা বলেছেন স্যার, সেটা হচ্ছে যে যেটা বিশ্বদা বলবার সময় আপনাকে বললো, ডেমোগ্রাফিক চেঞ্জেস। দুটো কম্পোনেন্ট আছে, আপনি দেখেছেন ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট, আমি বলছি যে রিলিজিয়াস কম্পোনেন্টে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। ফলে দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে পার্থক্য আছে, আপনি কিভাবে দেখবেন, আমি কিভাবে দেখব। অভিষেক এখানে অনেকগুলো কথা বলেছেন। একটি কথা তো বলাই যেতে পারে অভিষেকের উদ্দেশ্যে, অত্যন্ত খারাপ ভারতীয় জনতা পার্টি। 2019-এ পিএসসি চেয়ারম্যান নাম কিন্তু অধীর চৌধুরী, আর আপনার ইন্ডিজোটের যিনি বসে আছেন এখানে সহযোগী, সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে পিএসসি চেয়ারম্যানের নাম কি? একটু আলোচনা যখন হবে, আলোচনা হোক। তৃণমূল বলছে, বা এখানে অভিষেকও তুলেছিল যে পরিবারতন্ত্র। আমি মনে করি যে পরিবারতন্ত্রের ডেফিনেশনটা ক্লিয়ার হওয়া দরকার। পরিবারতন্ত্র মানে একটি দলের মধ্যে কোনো ব্যক্তি বা তার ছেলে মেয়ে কি কোথায় পেল তা নয়। পরিবারতন্ত্র মানে যে পরিবারকে ঘিরে রাজনৈতিক দল আবর্তিত। আমরা আমার নিজের বাড়িতে আমি যখন অঙ্কে 11 পেয়ে তারপর আমার ছেলেকে বলি পড়তে বসো, বা আমি যখন রাস্তার মোড়ে বেশ কিছু গাদা গাদা কবিতা লিখে দাঁড়িয়ে থাকি, লোকে আমাকে দেখে পালিয়ে যায়, সেইখানে আধিপত্যবাদ হয় না, কারণ আমি নির্বাচনে জিতিনি। কিন্তু যখন একজন কবিতা লিখছেন এবং তার বই পশ্চিমবঙ্গের সব লাইব্রেরিতে যাচ্ছে, যখন একজন পরীক্ষার চর্চার কথা সারা ভারতের মানুষকে শোনাচ্ছেন, তখন দায়িত্বটা হয়। অর্থাৎ যে মানুষটির হাতে ক্ষমতা, জনগণের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন, ক্ষমতার দায়িত্বটা অনেক বেশি। সেই কারণেই যখন এই যুক্তিগুলো আসছে, শঙ্কর যে যুক্তিগুলো দিচ্ছে, যুক্তিগুলোর সময় মাথায় রাখতে হবে যে এই যুক্তি কাদের বিরুদ্ধে আমরা বলছি। কারণ পাওয়ার কোরাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার কোরাপ্টস অ্যাবসলিউটলি। আমরা বারবারই প্রশ্নগুলো কেন রাখছি, কারণ সত্যি তো মানুষের মাথা ঘুরে যেতে পারে। আসবো শান্তনুদা, শঙ্কর যে প্রশ্নটা তুলে দিল, যেটা শিবাজিদা বলল যে পরিবর্তন হচ্ছে, যেটা আমি বললাম যে ভাষাগত পরিবর্তন হচ্ছে, শঙ্কর কিন্তু মেরুকরণের দিকে ঠেলে দিল। না, আমি তার আগে শঙ্করের একটা কথা বলবো। এক্সিট পোল নিয়ে বললেন, গদি মিডিয়া এবং এক্সিট পোল তো তৃণমূলকে প্রায় শেষের সেদিনে পৌঁছে দিয়েছিল, এবং মমতা ব্যানার্জি বুক চিতিয়ে বলেছিলেন আমরা এই এক্সিট পোল মানি না,
কারণ মাটির গন্ধটা মমতা ব্যানার্জি অনেক ভালো পান, এবং দেখলাম আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় ঘ্রাণ শক্তিটাই সত্যি প্রমাণিত হলো। এক্সিট পোলকে বাংলার মানুষ বুলডোজার দিয়ে দিল। সেকেন্ড, ইভিএম এ কি গন্ডগোল হয়নি? ইভিএম এ গন্ডগোল তো এবারে নির্বাচনেও প্রমাণ পাওয়া গেছে। থার্ড, স্বাধীনতার সাথে যদি বিজেপি কথা বলে, যারা নাথুরাম গডসেকে পুজো করে বা যারা সাভারকারকে পুজো করে, তাদের মুখে যদি স্বাধীনতার কথা শুনতে হয়, এবার আসি আপনার কথায়, তার আগে পরিবারতন্ত্রের কথাটা বলে দিই। বিজেপির হিম্মত হবে? অভিষেক ব্যানার্জি তো বলেছে যে একটা আইন পাস করুন, একটা পরিবারে একজন ভোটে লড়বে, অন্য কেউ রাজনীতি করবে না, আমি সবার আগে ছেড়ে দেবো। এটা বলতে বলুন বিজেপির কোন নেতাকে। এবার আমি আসি, ধর্মীয় মেরুকরণের রাজনীতি না করলে বিজেপি তো খড়কুটোর মতো উড়ে চলে যাবে। সেই কারণেই তো রমেশ বিদুরী প্রকাশ্যে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে দানিশ আলীকে সংসদের ভিতরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা তো সেটা দেখেছি। আজকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি না করলে বিজেপির অস্তিত্ব থাকবে না। সেই জন্য যে ভগবান রামচন্দ্রকে আমরা শ্রদ্ধা করি, সেই রামচন্দ্রকে তারা পাড়ার ফুটবলের মতো নামিয়ে এনে রাজনীতি করে। আর রামচন্দ্র সেই শ্রদ্ধাটা বুঝতে পারে মেকি শ্রদ্ধা বলে, ওই জন্য রাম মন্দির তৈরি হওয়ার কদিন পরে মাথার উপর থেকে জল পড়ে। আমি একটা অভিষেক জিজ্ঞেস করবো। অভিষেক, এবারে লোকসভায় তো সবার নজরে তৃণমূল আর কংগ্রেসের সম্পর্কের সমীকরণ, কোন পথে যাবে এই সম্পর্ক? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে সম্পর্ক কিরকম হবে, আমার দেখো 12 বছর বিয়ে হয়েছে, আমি আজও জানি না আমার সঙ্গে বউয়ের কিরকম সম্পর্ক যাবে। অতএব সম্পর্ক নিয়ে আমি উত্তর দেবো না। আমি বরঞ্চ অন্য একটা কথা বলি। উত্তরটা হচ্ছে এটা যে আমরা এখানকার বিরোধী, এবং গণতন্ত্র বলে হচ্ছে যে সরকারের সঙ্গে বিরোধীদের কখনো সুসম্পর্ক হয় না, এবং হয় না বলেই 2017 সালে সমাজবাদী পার্টির সঙ্গে যখন কংগ্রেস জোট করেছিল, বা এবার বিজেডি যে ধুয়ে মুছে সাফ হয়ে গেল, তার প্রাথমিক কারণ এই ভর্তিহরি বান্ধা বা এই জয় পণ্ডারা ঠিক নির্বাচনের আগে বলেছিল বিজেডির জোট হবে। শাসক বিরোধী জোট কখনো সম্ভব হয় না, অঙ্কের বিচারে সম্ভব হয় না। এটা হচ্ছে প্রাথমিক বক্তব্য। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শঙ্করদা অনেকগুলো ভালো কথা বললো, কিন্তু অর্ধসত্য বললো। আই এম শিওর শঙ্করদা হচ্ছে রাজনৈতিক অত্যন্ত ভালো ছাত্র। শঙ্করদা নিশ্চয়ই মনে আছে পিভি নরসিংহ রাওয়ের সারনেম গান্ধী ছিল না, বা একাধিক এরকম আরো নাম বলতে পারি, তাদের নাম গান্ধী ছিল না, কিন্তু মনমোহন সিং এর নাম ছিল না। অ্যাবসলিউটলি সো। এবার প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে আজকে থ্রু আউট কোনো একটা জায়গাতে, আমি একজন অরাজনৈতিক পরিবার থেকে এসেছি, শঙ্করদা তুমি অরাজনৈতিক পরিবার থেকে এসছো, আমরা জানি যে আমাদের লড়াইটা হবে যোগ্যতার ভিত্তিতে। যে ফ্যামিলিতে তোমরা যে পরিবারতন্ত্রটা বলো, প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ। এটা তো হতে পারে না যে তুমি গোপীনাথ মুন্ডের মেয়েকে দিচ্ছ অন্য সবাইকে সরিয়ে, তারপর বা সুষমা স্বরাজের মেয়েকে দিচ্ছ। উত্তর পশ্চিম দিল্লিতে আর কোনো ক্যান্ডিডেট ছিল না? আমি বলছি যে আমাদের পার্টি তৈরি হওয়ার সময় থেকেই বিশ্বদা যে বলছেন শুদ্ধিকরণ, আমরা শুদ্ধিকরণ শব্দটা বলি না, ত্রুটি সংশোধন, এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তৃণমূলের আরাবুলের মতন আমাদের ত্রুটি সংশোধন বা শুদ্ধিকরণ করতে হয় না। যখন 235 সিট জিততাম তখনও ত্রুটি সংশোধন করতাম, যখন 35টা সিট জিততাম তখনও ত্রুটি সংশোধন করতাম, আবার যে জামানত জব্দের কথা বলছেন তখনও আমরা ত্রুটি সংশোধন করি। আধিপত্যবাদের কথা হচ্ছে তো, যে এটা ঠিক যে নরেন্দ্র মোদী যেমন ঠেকে শেখে না, 400 থেকে 240 নেমে যাওয়ার পরেও ওম বিড়লা বা স্পিকার নির্বাচন নিয়ে যে আধিপত্যবাদ আপনি দেখতে পাচ্ছেন, আপনি পশ্চিমবাংলায় সেই আধিপত্যবাদ দেখতে পাচ্ছেন না। নবান্ন একটা প্রশাসনিক দপ্তরকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী বলছেন যে ওটা আমার রাজনৈতিক মিটিং এর জায়গা। সমস্ত পৌরসভাকে আমন্ত্রণ জানানো হলো, বাদ গেল কারা? ঝালদা এবং তাহেরপুর। শুধু তাহেরপুরে বামপন্থীরা সিপিএম একটা পুরসভা গোটা পশ্চিমবাংলার মধ্যে জিতেছিল বলে রাতারাতি সেখানকার ওসিকে বদল করে দেওয়া হচ্ছে, এবং গভর্নমেন্ট সার্কুলার জারি করে তাহেরপুর এবং ঝালদাকে বাদ দিয়ে সেখানে দাঁড়িয়ে সভা করছে। একটা কথা, মানে আমরা 235, ওরা 35টাও মাথায় রাখতে হবে, ওটা ভুলে গেলে গন্ডগোল। না, মনে রেখেই তো বলছি, মনে রেখেই বলছি। আরো কথা হচ্ছে প্রশ্ন করেছি তো, অপারেশন সাইন বললো, আর গ্যালিফ স্টেটে শান্তনুবাবুর নাকের ডগায় যে অসংখ্য পুনর্বাসনের জায়গা হয়েছিল সেটা শান্তনুবাবুদের মাথায় নেই। না, খুব সংক্ষেপে উত্তর দিয়ে দিই, ওটা এখন পাতা খাওয়ার জায়গা। চোরেদের মন্ত্রিসভায় থাকবো না, কে যেন বলেছিলেন নামটা, বুদ্ধবাবু বলেছিলেন, তারপর আবার ফিরে এসেছিলেন। 1, 2 হচ্ছে এই যে তাহেরপুরকে বাদ দেওয়ার কথা মমতা ব্যানার্জি তার ব্যাখ্যাটাও দিয়েছেন। তিনি বলেছেন যে আমি আমার দলের লোকেদের যেভাবে বকাবকি করতে পারি, আমি অন্য দলের লোকেদের বকাবকি করতে পারি না। পরিষ্কার সেই কথাটা তিনি বলেছেন। 34 বছরে, দেখুন আমি আপনাকে ডিস্টার্ব করিনি, আপনাকে আমি ডিস্টার্ব করিনি, শেষ হয়নি। 34 বছরে
বাংলার মানুষ কোনোদিন দেখেছে অন ক্যামেরা প্রকাশ্যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করছেন, সেখানে আধিকারিক তথা তার নিজের দলের জনপ্রতিনিধিদেরও তিরস্কার করছেন? একদম। এটা কেউ ভাবতে পারে না ভারতবর্ষের একদম, মমতা এটা ব্যানার্জি। তিরস্কারটা যে ক্যামেরার সামনে কেন হয়, কমিউনিস্ট এটাও পার্টির বুঝতে পারি। কমিউনিস্ট পার্টির প্রাক্তন তিরস্কার কমিউনিস্ট পার্টির প্রাক্তন কর্মী শঙ্কর প্রাক্তন কর্মী এবং যারা আছে তারা প্রত্যেকে যারা শুভময় জানে কমিউনিস্ট পার্টিতে এই পার্জিং না পার্চ করা এটা একদম সেই লেনিনের সময় থেকে বা তারপর থেকে চলেছে ধারাবাহিকভাবে। তারা শুদ্ধিকরণ বলুন পার্জিং করুন এগুলো করেন এবং ট্রটস্কিও purge হয়ে গেছিল। কিন্তু তাদেরও এটাও বলতে পার্চ হয়েছে, রোজা লুক্সেমবার্গ খুন হয়েছেন, সমস্ত হয়েছে। কিন্তু আমি একটা কথা বলছি, এখানেও কিন্তু তারপরেও আমরা হাত কাটা দিলীপ এটাও দেখেছি। আমাকে যদি সব জায়গায় বাঁধতে হয়, এরাও যেমন ছিল হাত কাটা দিলীপও ছিল। সুতরাং বারংবার সেই জন্যই বলতে হয়েছে হোপ 86 যখন হয়েছে তখন তা নিয়ে কি সাংঘাতিক বিতর্ক হয়েছে আমরা দেখেছি। অপসংস্কৃতির কথা বলা হয়েছে, বারবার বলা হয়েছে এটা অপসংস্কৃতি। সুতরাং সবার মধ্যেই এটা ছিল। ইতিহাস এখন পুরনো হয়ে যাচ্ছে বলে সবকিছুই ভুলে যাওয়া যাবে তা নয়। আরেকটা খালি কথা বলবো, শঙ্কর যেটা বললেন ঠিকই, যে কংগ্রেস যেটা ছিল এত বড় তার ব্যাংক ব্যালেন্স নিয়ে আরম্ভ করছে, ক্রমশ আস্তে আস্তে সে একটা দেউলিয়া অবস্থাতে ধীরে ধীরে যাচ্ছে। আর সেখানে কিন্তু বিজেপি নিচ থেকে ওপরে উঠছে এবং যেখানে যেখানে বিজেপি গেছে, বিজেপি ছোট হয়ে ঢুকেছে, ছুঁচ হয়ে ঢোকার মতোই। তারপর আজকে যেখানে গেছে সেখানে করতে চাইছি। আমি একটা লাইন add করি। এবং আমি তার একটা সঙ্গে line add আরেকটা করবো। কথা, অভিষেকরা কি বললো না সম্পর্কের কথা, হাজব্যান্ড ওয়াইফ ইত্যাদি, তার উপরে দিল্লির কংগ্রেস নির্ভর করে না। গ্রোথের কি হয় জানো তো, সাইনোসাইডাল কার্ভের মতো আমরা কমতে কমতে বাড়ছিলাম, আমরা বাড়তে বাড়তে কমছি। তুমি অঙ্কটা খুব ভালো বুঝবে। আর তুমি স্বামী স্ত্রীর কথাটা বললাম ঠিক বলছো, যে হয়তো ওপর থেকে শুনলাম। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিই। বিশ্বদা, আমাদের দিলীপদা দুজন ছিল বলে আমাদের দুটি নির্দল ক্যান্ডিডেট সংশোধনটা আমাদেরকে নিরন্তর করতে সমর্থন হয়েছে। করেছে। আর আমাদের কেন কি কাউকে বলতো, করতে পাপ্পু হয়, যাদব এটা দরকার বলো পড়তো না। বা অভিষেক আমি শঙ্করের কাছে আসবো। শঙ্কর, যাই হোক, ইস্যু নিয়ে বিতর্ক থাকতে পারে, পদ্ধতি নিয়ে বিতর্ক থাকতে পারে, টিভি ক্যামেরার সামনে কি টিভি ক্যামেরার পেছনে তা নিয়ে বিতর্ক থাকতে পারে, সবকিছু বিতর্ক থাকতে পারে। কিন্তু যেদিন ভোট শেষ হলো, আমি ধরে নিচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল তো সব থেকে বেশি আসন পেয়েছে, 29টা সিট পেয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যেদিন ভোট শেষ হলো তার পরের দিন থেকে তৃণমূল নেত্রী নেমে পড়লেন এই ত্রুটি মেরামতি করতে। পদ্ধতি নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, আপনি বলতেই পারেন, কিন্তু কোথাও যে তিনি নেমে পড়লেন যে পরের বিধানসভা ভোটের প্রস্তুতি, যে কেন এটা হচ্ছে, কিসের জন্য এটা হচ্ছে, উত্তর দাও, বলো, বকাবকি, ধরাধরি, যাই হোক না কেন, বাকিরা কোথায়, আপনারা কোথায়, কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? আপনারা তখন মিটিংই করে উঠতে পারলেন না, কেন আপনার পার্টির এই বিপর্যয় হয়েছে, কি হলো, কিসের জন্য হলো, কি করবেন? বিশ্বদা আমাদের পার্টির সব খবরাখবর ভালোই রাখছে দেখছি, রাখতে হয়। মিটিং করতে পারলাম কিনা। আমি শুভমেদার একটি কথা শুধু উত্তর আমি দিই, মানে উত্তর ঠিক নয়, শুভমেদা একটা খুব সুন্দর বললেন যে মমতা অভিষেক, মানে সম্মানীয় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথা না বলে তৃণমূল কংগ্রেসের নেতারা কথা বলেন না, তাদেরকে কোট করেন। আমার মনে হয় টিভিতে দেখলে আমি দেখি একই অবস্থা কংগ্রেসের ক্ষেত্রেও। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে কোট না করে কোনো কংগ্রেসীরা স্টেটমেন্ট দিচ্ছেন মল্লিকার্জুন খার্গেকে নিয়ে, আমি অন্তত শুনি না। এখন এটাকে পরিবারবাদ বলে কিনা, আমি তো স্বল্প বুদ্ধির অধ্যাপক নই, তো সেই হিসাবে আমি তো স্বল্প বুদ্ধির অধ্যাপক, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। না, আমি তো ওনার মতন অধ্যাপনার জ্ঞান নিয়ে এই কথা বলতে পারবো না। তবে এক পক্ষকে আড়াল করতে গিয়ে আরেক পক্ষের ত্রুটি ধরাটা ঠিক নয়, কেন বিশ্লেষক হিসাবে। এক, 2 নাম্বার বিষয় হচ্ছে যে দেখুন, আমি বলি কি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরে আপনি বললেন যে কোথায় তোমরা, আমি শুধু একটা কথাই বলি যে বিরোধী দলনেতা একটি স্টেটমেন্ট করেছিলেন, ওপেন প্রেস কনফারেন্স করেছিলেন। কি করেছিলেন? যে এরপরে হকার উচ্ছেদ করতে গেলে আমি নিজে বুলডোজারের সামনে দাঁড়াবো, ওপেন। এবং তার পরের দিনই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে সভা করে হকার উচ্ছেদ, তাকে গতিটাকে সীমিত করার কথা বলেন, টানতে বলেন, মানবিকতার কথা বলেন। বিরোধী দলনেতার এক স্টেটমেন্টে যদি মুখ্যমন্ত্রী পরিবর্তন করতে পারেন নিজেকে, তাহলে আর নামার কি প্রয়োজন আছে? দিলীপ বাবু, লকেট চ্যাটার্জি, জগন্নাথ সরকার, সৌমিত্র খান, অনুপম হাজরা, এরা তো প্রত্যেকে হাতে একতাল করে কাদা নিয়ে অন্যের দিকে ছুটতে ব্যস্ত। আমার তো ভয় অন্য জায়গায়, যেটা একটু অ্যালাউ করবেন। দেখুন 2026-এ বিধানসভা,
সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, 2024-এ বিজেপিকে মানুষ খাদের কিনারায় পৌঁছে দিয়েছে। বাকিরা ওরা নিজেরাই লড়ালড়ি করতে করতে যদি খাদে পড়ে যায়, তাহলে মমতা ব্যানার্জিকে আমরা চতুর্থবার মুখ্যমন্ত্রী করব, 250টা সিট পেয়ে লড়বো কার তখন সাথে? আপনি বলবেন, দয়া করে আমরা 250 জলটাকে ওরা টিকিয়ে 10, রাখো। খাদে আমরা পড়ে যাবো, 250 ওরা 10। জলটাকে টিকিয়ে রাখো। নেতাদেরকে জেলে ঢুকাচ্ছে। দয়া করে জলটাকে প্রিমিয়াম টিকিয়ে রাখো। রিজার্ভ করতে। দয়া এটা করে কোনো জলটাকে সম্ভব? টিকিয়ে রাখো। সাংসদ নিয়ে এতটাই এভাবে আত্মবিশ্বাসী কি আপনি আপনার- দালালি করছেন? আপনার আমরা নেত্রী 8 জন সাংসদ সাংসদ নিয়ে হচ্ছে আপনার তার চেয়ে অনেক বেশি নেতাদেরকে। বিজেপির বলছে বিরোধিতা জেলে করছেন ঢুকিয়ে দেয়। শক্তিশালীভাবে। বিজেপির পশ্চিমবঙ্গে ভোট আছে, সংগঠন নেই, বিশেষ করে গ্রামাঞ্চলে। দ্বিতীয় কথা হচ্ছে, কোথাও লক্ষ্মীর ভান্ডার একটা বড় ধাক্কা দিয়েছে, তার মোকাবিলা বিজেপি করে উঠতে পারেনি। কিন্তু শহরাঞ্চলে লক্ষ্মীর ভান্ডারের প্রভাব পড়েনি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের 122টা পুরসভার মধ্যে 69টা পুরসভায় বিজেপি এগিয়ে, আর তৃণমূল এগিয়ে 51টা পুরসভায়। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেস দুটোই আছে, অভিষেক হাত নাড়িও না, কংগ্রেস দুটোই আছে। তো এই জায়গাতে এসে তৃণমূল কিন্তু তার প্রস্তুতিটা কিন্তু মেরামতটা করে শুরু করে দিয়েছে। আমি বলছি সাংগঠনিক জায়গা থেকে তো একটু হলেও মানে বিরোধীরা সেই জায়গায় নেই। দেখুন, তৃণমূলের সংগঠন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অসম্ভব শক্তিশালী, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। তার সঙ্গে যেটা আমরা শুনি, আমি তো তৃণমূলের ভেতরের খবর জানি না, কিন্তু অ্যানালিটিক্সের প্রচুর কাজ তারা করেন, তারা তথ্য জোগাড় করেন এবং তার নিরিখে তাদের দল কিভাবে এগোবে ঠিক করেন। এবং এটা যারা নব্য তৃণমূল, তাদের মধ্যে এই বিষয়টা বেশি আছে। এখানে দুটি বিষয় সামনে আসবে। এক হচ্ছে, পুরসভা নির্বাচনের সময় তো সেই নির্বাচনটা তো আর কেন্দ্রীয় ইলেকশন কমিশন করবে না, সেটা রাজ্যের ইলেকশন কমিশন করবে। সেখানে একটা সুবিধা তৃণমূল কংগ্রেস পুরো এলাকার ভোট তো প্রভাব ফেলবে, প্রভাব ফেলবে এবং বিধানসভা তো ফেলবে। দ্বিতীয় হচ্ছে, তারা তো একটা রাজনৈতিক দল, তারা তো রামকৃষ্ণ মিশন নয়, ফলে তার পরের নির্বাচনে তারা তো জেতার চেষ্টা করবেনই। প্রশ্ন এখানে একটাই, জেতার চেষ্টা করতে গিয়ে তিনি তো আলোচনাটা করতে পারতেন নিজেদের মধ্যে, কেন করলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নরেন্দ্র মোদীর থেকে আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শাসক এবং বিরোধীর আসন দুটোই দখল করে রাখতে পারেন, কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সেভাবে কোনো বড় বিরোধী নেতা নেই। হ্যাঁ অভিষেক, লোকসভা নির্বাচনটা হচ্ছে হয় প্রো মোদি নয় অ্যান্টি মোদি। এরপর যখন পুরসভা বিধানসভা হবে, প্রেক্ষিত এক থাকবে না। কেন আমি তোমায় বলি, আচ্ছা তুমি বলো তো, এই যে ওরা তো শঙ্কর দ্বারা হচ্ছে গিয়ে ঘোষিতভাবে এখানকার বিরোধী দল। আমাদের রাজ্যের জন্য তো পরিকল্পনাটা কি? বাংলাকে যখন ধ্রুপদী ভাষা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বা শিক্ষা বিল যখন পাশ করা হচ্ছে, আমার 18টা সাংসদের ভূমিকাটা কি? যশস্বী প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া ওরা কিছু করতে পারেন না। আমি সুকান্ত দার ওখানে প্রচারে গেছি, একমাত্র প্রচারের বিষয়বস্তু বালুরঘাটে ট্রেন চালু করেছেন এবং জল জীবন মিশন করেছেন। আমার এখানকার বিরোধী দলের যে রাজ্য সভাপতি, তার কোনো ন্যারেটিভ নেই, তার একটা না না অভিষেক, আমি বহু জায়গায় ভোটে গেছি, বহু জায়গায়। এবারে কিন্তু যেহেতু মানে কোন ন্যাশনাল ইস্যু ছিল না, সেই অর্থে বহু ক্ষেত্রে বালুরঘাটের ক্ষেত্রে একটা প্রভাব ফেলেছে। ট্রেন চালু তো অবশ্যই বালুরঘাটে প্রভাব ফেলেছে, এবং ছোট ছোট জায়গায় আমি নিজের প্রার্থীদেরকে জনগণ প্রশ্ন করছে কেন ড্রেনটা হয়নি, কেন রাস্তাটা হয়নি। বিপ্লবটা শেষ মুহূর্তে বিক্রি না হলে বালুরঘাট হেরে যায়। আপনি কলকাতা পুরসভাতেও কিন্তু তৃণমূল বেশ কিছু জায়গায়, অধিকাংশ জায়গায় পিছিয়ে আছে। আমার কাছে যা তথ্য আছে তা দেখতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেস 144টার মধ্যে 45টা ওয়ার্ডে তৃণমূল বিজেপি এগিয়ে, আর সিপিআইএম দুটো ওয়ার্ডে এগিয়ে। লোকসভার পরিপ্রেক্ষিত যেমন অভিষেক বলেছে সম্পূর্ণ আলাদা। এখানে তৃণমূলকে হারাও, বিজেপিকে হারাও, এই একটা মনোভাব মানুষের মধ্যে কাজ করেছে। বিধানসভা পৌরসভা আলাদা। এই লোকসভার ভোটের নিরিখে আপনি কলকাতা পৌরসভা বা অন্যান্য পৌরসভার যে রিফ্লেকশন খুঁজতে চাইছেন, সেটা কোনোদিনই সম্ভব হবে না যখন পৌরসভায় ভোট হবে। আমি কোট আনকোট বলছি, প্রত্যেকটা বুথে 10টা করে যদি সিআরপিএফ দিয়েও ভোট করান, দুহাত ভরে মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে। কিছু মানুষ ভুল বুঝে, কিছু অবাঙালি মানুষ, কিছু মানুষ অন্য কোনো জায়গায় প্রলুব্ধ হয়ে তারা কিছু জায়গায় ভুল করেছে। ঠিক যেভাবে 2019 এবং 2021-এ বিভিন্ন জায়গায় বিজেপিকে মানুষ ভোট দিয়ে ভুল করে না, পরবর্তী মানুষ ভুল ক্ষেত্রে করে। তাদের ভুল এটাই শুধরে interest। নিয়েছে। একইভাবে এই অঞ্চলের মানুষেরও তার নির্বাচনের মধ্যে দিয়ে ভুল শুধরে নিয়ে দুহাত ভরে তৃণমূলই সেখানে জিতবে, এটা আমি নিশ্চিত করে বলে দিতে পারি। শান্তনু বাবু, জাস্ট একটা প্রশ্ন, বারবার করে অবাঙালিরা ভোট দেয়নি বলছেন। ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, তারপরে কীর্তি আজাদ, এটা বাঙালি নাকি? শিবাজিদা, শুভমেদা, এই যে বারবার মুখ্যমন্ত্রী বলছেন চরিত্র পাল্টে যাচ্ছে, এবং ঠিক আজকে এই আলোচনার মধ্যেও একটা বিষয় উঠে আসলো, চরিত্র পাল্টে যাচ্ছে। সল্টলেক, হাওড়া, আসানসোল, কলকাতা শহর, এমনকি ভবানীপুরের মতো জায়গাতেও ক্যারেক্টার পাল্টে যাচ্ছে। বাংলা ভাষায় কথা বলার লোকের সংখ্যা কমছে। ঢাক ঢাক গুড়গুড় না করে পরিষ্কার করে বলে দেওয়া ভালো, অবাঙালি একটা বড় সংখ্যা কলকাতা শহরে প্রচুর, মানে
বেড়ে গেছে এবং একটা অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই অধিকাংশ ভোটারই বিজেপি। আবার বিজেপি পাল্টা অভিযোগ করছে যে যে মাইনরিটি অর্থাৎ মুসলমান সম্প্রদায় তারা তৃণমূলের ভোটার। তো এই জায়গা দিয়ে ডেমোগ্রাফি চেঞ্জের কথা যেটা বলছেন ঠিকই, শঙ্কর বললেন যে ধর্মীয় ভাবেই বলার চেষ্টা করেছেন যে সংখ্যালঘু ভোট, সংখ্যালঘু ভোটের কিন্তু সংখ্যালঘুরা থাকে কিন্তু ঘেটো যাকে বলে একটা সেইভাবে থাকে। আজকে যেটা মানে যদি আমি বলি বাঙালি এবং যারা হিন্দু বাঙালি, সেই বাঙালিরাই কিন্তু যেখানে রয়েছে সেখানে তারা থাকতে পারছে না। উত্তর কলকাতা থেকে তারা সল্টলেকে এসেছিল, সল্টলেক থেকে বাড়ি বেঁচে চলে যেতে হচ্ছে বারাসাতে, তারা ঢুকে যাচ্ছে। লিঙ্গুইস্টিক মাইন্ড যারা নয়, লিঙ্গুইস্টিক্যালি বাঙালি নয়, তারা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। যে জায়গাটা হচ্ছে জমি হ্যাজ বিকাম বিশ্ব একটা বড় টার্গেট। এক্ষুনি তুমি দেখবে যে বিভিন্ন জায়গায় শহরেরও যে সমস্ত ফ্ল্যাটের বলা হচ্ছে ইট স্টার্টস ফ্রম 3.29 crores, কারা কিনতে পারে? সত্যি তো যে এই বাঙালি নাকি অবাঙালি, হিন্দু নাকি মুসলিম, এই রাজনৈতিক আলোচনার থেকে কিছু রাজনৈতিক দলের কোনো নির্বাচনে সুবিধে হচ্ছে। কিন্তু এই জায়গায় মাথায় রাখতে হবে যে কোনো রাজনৈতিক দলকে, ভারতবর্ষের যে সংবিধান তাতে কিন্তু এই যে কথাগুলো চলে গিয়ে রুটি কাপড়া মোকান দিয়ে যদি রাজনীতিটা হতো সেটাই বোধহয় সুবিধে হতো। সত্যি তাই। আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের তো বাইরে নয়। আমরা আগে ছোটবেলায় কখনো শুনিনি মতুয়া, আদিবাসী, অমুক কমিউনিটি, তমুক কমিউনিটি, হিন্দু মুসলিম শুনিনি। কিন্তু ভোটের চরিত্র বদলেছে, ভোটারের চরিত্র বদলেছে। শুনতে হচ্ছে একটাই আশা, একটাই প্রত্যাশা যে আগামী দিনে সত্যি মানুষের অধিকারের লড়াই নিয়ে ভোট হোক, ধর্মের ভিত্তিতে নয়। কিন্তু বাস্তব চিত্র কিন্তু তাই হতে যাচ্ছে এবং তাই হচ্ছেও। কিন্তু আমাদের এই সম্প্রদায়, আমাদের এই ভারতবাসী, আমরা বাংলার লোক, আমাদের যে এই বিবিধের মাঝে আমরা একসঙ্গে বেঁচে থাকি সেটুকু বজায় থাকুক, এটুকুই আশা করব। যে সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছি এটা এত বড় সাবজেক্ট, এটা আরো একদিনের জন্য তোলা রইল। অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য।